আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমার সামনে উপস্থিত আছেন আমার সম্মানিত নানাজান। উনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট, একটি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং তিনি একজন মুক্তিযোদ্ধা সন্তান, শহীদ পরিবারের সন্তান। আমরা আমার নানার থেকে এখন তার জীবনের মূল্যবান কিছু অভিজ্ঞতা আমাদের কাছে আমার নানা শেয়ার করবে। এখন আমরা তার থেকে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্ম হলো 1 এপ্রিল 1954 সাল। আচ্ছা, আপনার জন্ম সন হচ্ছে 1954 সন। তার মানে আপনি পাকিস্তান পিরিয়ড পেয়েছেন। আচ্ছা, এখন আপনার থেকে আমরা জানতে যাব যে আপনার শৈশবকালের কোনো স্মৃতি কথা যদি আমাদেরকে আপনি জানাতেন। আমার শৈশবকালের স্মৃতি হলো, আমি আমার আম্মার কাছে শুনছি যে আমার জন্মের 5-6 মাস পরে আমার আব্বা মারা যায়। মারা যাওয়ার পরে আমাদের সংসার, তখন শুধুমাত্র 3 ভাই আমরা উপস্থিত ছিলাম। এরপরে আমাদের সংসার মোটামুটি ভালোই চলছিল। জি। আমাদের একজন কর্মচারী ছিল, সে এবং তার স্ত্রী, তারা উনি বাইরের কাম করতো এবং তার স্ত্রী আমাদের ঘরের কাম করতো। তো এইভাবে আমাদের জমি জমা মোটামুটি তখন 5-6 একর ছিল। জি। এরপরে ওইয়ার উপরে নির্ভর করিয়া আমরা লেখাপড়া করতেছিলাম। 2 ভাই, মেজো ভাই এবং আমি ছোট। আমার বড় ভাই উনি কোনো লেখাপড়া তেমন করেও নাই, আর যা কিছু করছে তা দিয়া কোনো কাজকর্ম করে না। সে আসছিল মানে অলস প্রিয়। এরপরে আমরা ওই লেখাপড়া করতেছিলাম। আমার মেজো ভাই তখন। আচ্ছা, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি যে আপনার বাবা মারা গেছে ছোট আপনার জন্মের আগেই? হ্যাঁ, আমার বাবা মারা যায় আমার জন্মের আগে। আমরা খুবই ভারাক্রান্ত। আর আপনি ছোটবেলা আপনার মা ছিল, আপনি খুব অভাবন্টনীয় মনে হয় সংসারটা চলছে? না, তেমন কোনো অভাব আমরা অনুভব করতে পারিনি, কারণ ওই আমাদের জায়গা জমি ছিল, তো এত ফসল হইতো, ওই বেটায় বেশি আগে নিয়ে আমাদের টাকা টোকা দিতে। আচ্ছা, বুঝতে পারছি। আমরা বাবা না দেখার একটা দুঃখ আপনাদের মনের ভিতর সবসময় কাজ করতো। আচ্ছা, আপনি এমন একজন সফল ব্যক্তিত্ব। এখন আপনার থেকে আমরা জানতে চাই, আপনার মাধ্যমিক শিক্ষা কোথা থেকে আপনার শুরু হলো? প্রাথমিক যে শিক্ষাটা, এটা কোথা থেকে শুরু হলো? প্রাথমিক শিক্ষা আরম্ভ করি ওই মানে সরকারি বোর্ড স্কুল থেকে। এটা কোথায়? বোর্ড স্কুল ছিল ইন্দুরিয়া। এবং তারপরে আমি তারপর আমি আপনাকে আমার পরে স্টেপ যাইতেছি। তারপর আপনার কাছে আমরা জিজ্ঞেস করতেছি যে আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি, এটা আপনি কোথা থেকে দিলেন, কত সনে দিলেন, এটা একটু জানতে চাই। আমি তখন আমার উচ্চ মাধ্যমিক শিক্ষা আমি গ্রহণ করি মেমানিয়া হাই স্কুল থেকে। হ্যাঁ, 1969 সালে আমি এসএসসি পাস করি। আচ্ছা, 1969 সন, তার মানে তখনও পাকিস্তান পিরিয়ড ছিল। আচ্ছা, তারপর আপনি মেমানিয়া হাই স্কুল থেকে 1969 সনে যেহেতু আপনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেছেন, তারপরে আপনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেছেন কোথার থেকে? তারপরে আমি ওখান থেকে চট্টগ্রাম সিটি কলেজে মানে ডিগ্রিতে ভর্তি হই। চট্টগ্রাম এসএসসি কোথা থেকে? আর এসএসসি আমি পাস করছি বরিশাল বিএম কলেজ থেকে। এইচএসসি। জি।
এটা হচ্ছে বরিশাল বিএম কলেজ থেকে। বিএম কলেজ থেকে। তার মানে আপনি ওই যুগেও ওই আপনার পারিবারিক এত বাবা না থাকার যে দুঃখটা ওইটা সবসময় ছিল, হ্যাঁ, এই অবস্থাতেও আপনি এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি সেই সুদূর বরিশালে গিয়ে তারপরে সেখানের আমাদের এই বরিশাল অঞ্চলের যে একটা স্বনামধন্য কলেজ বিএম কলেজ বর্জমোহন কলেজ, ওখান থেকে আপনি ইন্টার পাস করলেন। যাক, অনেক সুন্দর, আপনার শিক্ষার প্রতি আগ্রহ ছিল। তারপরে আমরা জানতে চাই আপনার বিএ ডিগ্রি কত সনে এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনি গ্রহণ করেন? তারপর আমি ওখান থেকে ওই চিটাগাং সিটি কলেজে ডিগ্রিতে ভর্তি হই। চিটাগাং সিটি কলেজ, চিটাগাং সিটি কলেজ, হ্যাঁ, ডিগ্রিতে ভর্তি হই। তখন সংসারের একটু অভাব অনটন থাকা সত্ত্বেও ওখান থেকে আমি একটা চাকরি নিই। এই চাকরি নিয়ে যাই 1970 সালে। আচ্ছা, ওই প্রশ্নে আমরা পরে আসতেছি। এখন আপনি তা বিএ ডিগ্রি আপনি কখন কোথা থেকে নিয়েছেন? ডিগ্রি আমি ওই পাকিস্তান থেকে, পাঞ্জাব ভার্সিটি থেকে 1973-এ আমি ওই ডিগ্রি অর্জন করি। আচ্ছা, আপনি তাহলে বাংলাদেশের একজন প্রত্যন্ত অঞ্চলের সন্তান হয়েও আপনি আপনার বিএ ডিগ্রি গ্রহণ করছেন, উচ্চতর ডিগ্রিটা গ্রহণ করছেন আপনি সেই ওই আমলে পাকিস্তানের পাঞ্জাব স্বনামধন্য পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এখন আমরা আপনার থেকে জানতে চাই যে আপনি আপনার সৈনিক জীবনের পথ চলা শুরু হয়েছে কখন থেকে? আমার সৈনিক জীবনের পথ চলা শুরু হয়েছে 1970 সাল থেকে। জি, জানুয়ারি 19 তারিখ থেকে, 1970 সাল থেকে। জি। তো তখন আমি ওখানে ওই ভর্তি হওয়ার পরেই আমি পাকিস্তানে চলে যাই। তৎকালীন পাকিস্তানে আপনি প্রথমে 1970 সনের হ্যাঁ, কতই জানুয়ারি? 19 জানুয়ারি আপনি বাংলাদেশ, ওই সময় তো পাকিস্তান সেনাবাহিনী ছিল, পাকিস্তান সেনাবাহিনীতে আপনি যোগ দিয়েছেন। ওই সময় আপনি বেতন ভাতা কত পেয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিক অবস্থায়? ওই সময় তো প্রাথমিক অবস্থায় 150 টাকার মতো। মাশাআল্লাহ, ওই সময় 150 টাকা মানে এখনকার প্রায় 40-50 হাজার টাকা। যাই হোক, আমি এখন জানতে চাই, আমরা জেনেছি যে আপনার শ্রদ্ধেয় বড় ভাই শহীদ হোসাইন আলী, উনি একজন সেনাবাহিনী অফিসার ছিলেন, তিনি শহীদও হয়েছেন। এখন 1971 সনের কোন দিনে কোন সময় তিনি কোথায় শহীদ হয়েছেন এটা যদি আমাদের একটু বলতেন। 1971 সালের মানে 25শে মার্চ যশোর সেনানিবাসে উনি নিহত হন। ওনার সাথে আরও অনেক অফিসার নিহত হয়। আর ওনার এখন মাকবারা কবর কোথায় আছে? ওইখানেই ওনার কবর, ওই যশোর সেনানিবাসে, যশোর ক্যান্টনমেন্টে এখনো তার কবর আছে। আর তিনি হচ্ছেন শহীদ এই পরিবারের, তিনি যশোর ক্যান্টনমেন্টে থাকতো। আচ্ছা, এখন আপনার থেকে আমরা জানতে চাই যে 1971 সনে আপনি কোথায় অবস্থান করেছিলেন, আপনি ওই সময় সেনাবাহিনীর কি পদে ছিলেন, এটা জানতে চাই। 1971 সালে আমি শিয়ালকোটে ছিলাম। 1971 সালে পাকিস্তানের শিয়ালকোটে ছিলেন, ওখানে কি চাকরিরত ছিলেন নাকি? চাকরিরত ছিলেন। আচ্ছা, আমি শুনেছি আপনি নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে কোন জেলে ছিলেন? আমরা তো বঙ্গবন্ধুর সাথে জেলে ছিলাম লায়ালপুর সেন্ট্রাল জেলে। আচ্ছা, আপনি কিন্তু একজন মহান ব্যক্তিত্ব, আপনি এদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বাংলাদেশের পক্ষ অবলম্বন করার কারণে একজন সেনাবাহিনী হয়েও পাকিস্তানি বর্বরতার বাহিনী আপনাকে কোথায়, এটা হচ্ছে লায়ালপুর সেন্ট্রাল জেলে আপনাকে আটক করে রেখেছেন প্রায় 9 মাস খানিক মনে হয়। প্রায় 9 মাস খানিক আপনি একজন দেশপ্রেমিক হওয়ার কারণে আপনাকে আটক করে রেখেছে। আচ্ছা, আপনার জীবন খুব স্ট্রাগল একটা জীবন। এখন আমরা আপনার থেকে জানতে চাই, আপনার জীবনের সবচেয়ে বড় একটি অবদান হচ্ছে আপনি একটি ধর্মীয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আপনি এই মাদ্রাসাটি চরদুর্গাপুর হাসান আলী দাখিল মাদ্রাসাটি আপনি কত সনে, এবং আপনি একটি জেনারেল মানুষ হয়েও আপনি
একজন পাঞ্জাব ইউনিভার্সিটির ডিগ্রিপ্রাপ্ত ছাত্র হয়েও আপনি কিভাবে একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার উৎসাহ প্রেরণা পেয়েছেন কার থেকে, এবং কখন আপনি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেন, একটু জানাতেন যদি আমাদেরকে। আচ্ছা, আমি এই প্রতিষ্ঠানটা করি তখন আমার ওই 1984 সালে 1984 সালে আমি চাকরি থেকে অবসর আসি। চাকরি থেকে অবসর আসি। অবসর রাখার কারণ হলো আমি তখন কিং কমিশনে দুইবার পরীক্ষা দিই। পরীক্ষা দিয়া ওই পরীক্ষা চলাকালীন সাথে 49 শট করতেই ওই পাকিস্তানি মানে ওই যে 25 মার্চের গণ্ডগোল শুরু হলো। শুরু হওয়ার পরে ওই শর্ট কোর্সে আমি 4টা সাবজেক্টে উত্তীর্ণ হয়ে গেছি। আমাদের শুধু একটা মাত্র গ্রুপ কনভারসেশন বাকি ছিল। এই সময় আমরা 4জন বাঙালি ওখানে ছিলাম ওই শর্ট কোর্সে। ওখানে থাকার পরেই ওই জিএসকিউ থেকে চিঠি আসলো যে বাঙালি স্টপ, ভর্তি হবে না। সেনাবাহিনীতে, নৌবাহিনী, বিমান বাহিনী কোনো বাহিনীতেই ভর্তি হবে না। তো আমাদেরকে সে ওই একজন বেলুচিস্তানের কর্নেল ছিল, বেলুচিস্তানের একজন কর্নেল, উনি ওই চিঠিটা আমাদেরকে পড়িয়া শুনে বলল যে আপনারা মানে টেম্পোরারি রিজেক্টেড, হ্যাঁ, উইল টার্ন এনিহোয়ার ইন দ্য কনস্পিরেন্সি লেখা। হ্যাঁ, ওই বাংলাদেশ এবং পাকিস্তানের যে কনস্পিরেন্সিটা ছিল ওটা যখন শান্ত হবে তখন আমাদেরকে পূর্ণদায় ডাক দিবে। আমাদেরকে আমরা আমাদের কর্মস্থলে পাঠিয়ে দিল, আমরা চলে গেলাম। মানে এই প্রতিষ্ঠানটার কথা তো বললেন না কিভাবে? আচ্ছা, প্রতিষ্ঠান ও 1994 সালে 1984 সালে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার এক ভাইনা, উনি ওই মহেশকলা সিনিয়র মাদ্রাসায় প্রিন্সিপাল। তো উনি বলল যে মামা আমার তো ইংরেজি নাই, শিক্ষক নাই, তা আপনি পোলাপান তো ধর্মঘট করছে, তো ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আপনি 2টা সাবজেক্ট ক্লাস নিন। তাই আমি ক্লাস নিতে গেলাম। আমার পাশেই ওই মাদ্রাসাটা ছিল। তখন আমি ওই আলিম ক্লাসের একটা সাবজেক্ট নিতাম, আর ওই দাখিল এবং ওই নবম, জি, এই 3টা ক্লাস নিয়ে আমি আয়া করতাম। ইংরেজি ক্লাস নিতাম। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এরপরে ওই 10-12 দিন ক্লাস করার পরেই ছাত্ররা জাভাইয়া ধরল যে স্যার আপনার আমাকে ক্লাস করতে হবে। আর আমি দেখলাম যে মাদ্রাসার শিক্ষাটা খুবই ভালো। ওই মানে বই ঠই ইত্যাদি দেখলাম, অনেক কিছুই দেখলাম। দেখে আমার মনটা খুব ভরে গেল। তো আমি মাদ্রাসার শিক্ষার প্রতি তেমন উৎসাহী ছিলাম না, তাই আমি ওই কদিন ক্লাস করিয়া উৎসাহী হয়ে গেলাম। তো উদ্দীপনার কারণে আমি বললাম কি প্রিন্সিপালের যে মামা আমি একটা তাদের মাদ্রাসা করুম, হ্যাঁ, তো সেই মাদ্রাসাটা আমি কীভাবে করতে পারি। জি। তো উনি আমাকে বলল যে তাহলে আপনি আসবো আমাদের বাড়িতে দাওয়াত, আপনি আসবেন, মাদ্রাসা করবো আজকে পাইপে বইয়া দিয়া। জি। হ্যাঁ, তখন এই বাড়িতে বসিয়া মানে রেজুলেশন ইত্যাদি সব গুজগাছ করিয়া
বললো যে আপনি তাহলে একটা ইবতেদায়ী মাদ্রাসা করেন। তা আমি ইবতেদায়ী মাদ্রাসার ওই কাগজপত্র গুছিয়ে ঢাকা গেলাম না। ঢাকা গেলাম, জমা দিলাম। জমা দেওয়ার পরে 2-3 মাস পরে দিয়ে আমার মানে কাজ সব ঠিক হয়ে গেছে? কাজ ঠিক হয়ে গেছে গা। মাদ্রাসা তখন উদ্বোধন করে দিলাম এই ইবতেদায়ী। জি। ইবতেদায়ীর পরে এক আহ, এক ব্যক্তি আসলো আমার কাছে। সে আসলে খুব চালাক ব্যক্তি, আমি তখন ধরতে পারি না। সে চালাক ব্যক্তি বললো যে ভাই, ইবতেদায়ী করিয়া তো কোনো শান্তি পাওয়া যায় না, তা আপনি একটু দাখিল করেন। দাখিল করেন। তখন আমি দাখিল মাদ্রাসায় বলে আমি বললাম যে ভাই, আমি তো দৌড়াদৌড়ি করতে পারতেছি না, তো তুমি দৌড়াদৌড়ি করো। এই দৌড়াদৌড়ি করিয়া করে দিলাম দায়িত্ব। ও মানে আহ, আহ, ও কাজও করলো, মোটামুটি দাখিল আমাদের হয়ে গেল কা। মাশাআল্লাহ। দাখিল হয়ে গেল কা মানে 2002 সালে। 2002 সনে দাখিল হয়ে গেছে। দাখিল হয়ে গেছে। আমরা পরীক্ষা দেওয়ার অনুমতি পেলাম। পরীক্ষা দেওয়ালাম 2-3 বার। দেওয়ার পরে ওরা একটা গন্ডগোল করলো। এই গন্ডগোলের পরে মাদ্রাসাটা স্থবির হয়ে পড়লো। দাখিল পোর্শনটা এবং ইবতেদায়ীটা চলতেছিল। তো স্থবির অবস্থায় শুধু স্থবিরই নয়, এটা নিয়ে মানে কোর্টে কেসও হয়ে গেল। প্রায় 10 বছর মামলা খেয়েছে মনে হয়। প্রায় 15 বছর মামলা হওয়ার পরে 2020 সালে 2020 সালের 6ই জানুয়ারি আমি এই মাদ্রাসার চূড়ান্ত রায় পাই। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাকে, আপনার তো জীবনে অনেক অভিজ্ঞতা, একজন সৈনিক মানুষ ছিলেন, সেনাবাহিনী অফিসার হয়েছেন, পাকিস্তানে বন্দিও ছিলেন কয়েক মাস। তারপরে তা আপনি পাকিস্তান সফর শুধু একটা দেশই মনে হয় সফর করেছেন, পাকিস্তান। আচ্ছা, পাকিস্তান সফর করে আপনি বাংলাদেশ আর পাকিস্তান মানুষের সমাজ সংস্কৃতি, তাদের অভ্যাস, এটা কি বুঝতে পেরেছেন? কোনটা মানে আদর্শ মানুষ হিসাবে কোন দেশি মানুষটা সবচেয়ে ভালো, পাকিস্তানের সংস্কৃতি আর আমাদের বাঙালি সংস্কৃতি? পাকিস্তানের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি হলো, আমাদের হলো জন্মসূত্রে আমরা বাংলা, আর পাকিস্তানের জন্মসূত্র হলো উর্দু। আমরা তো উর্দু জানতাম না, ওই বাংলাটারে দেখা আছে কইলি মানে উর্দুর মতো হয়ে যেত। ওইভাবেই আমরা ওদের সাথে চলাফেরা করায় মানে উর্দুতে অনেক অভিজ্ঞতা অর্জন করছি। এবং ওরাও মুসলমান, আমরাও মুসলমান, এই দিক দিয়ে তেমন কোনো নেই। ওরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ওরাও আমাদেরকে ভালোবাসে, আমরাও ওনাদেরকে ভালোবাসি। এইভাবেই ওনাদের সাথে আমরা চাকরি করে আসছি। পরে তো যুদ্ধ বেজেই গেল। পরে ওই যুদ্ধ বাজে গেল। আচ্ছা, আপনার একজন পছন্দের কবির নাম বলেন। আমার পছন্দের কবির নাম হলো কাজী নজরুল ইসলাম। মাশাআল্লাহ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আপনার পছন্দের রাজনৈতিক একজন ব্যক্তিত্বের নাম বলেন। আমি তো রাজনীতি করি না, তারপরে রাজনীতি এটা করি না, এটা মানে আমাকে অনেকেই অনুপ্রাণিত করে, কিন্তু আমি করি না। হ্যাঁ, আন্তরিকভাবে করি না। তবে কোনো একটা রাজনীতিকে আমি সমর্থন করি, সেটা তো হইলো ওই মানে যাকে পছন্দ হয় তাকে একটু সমর্থন করি। আচ্ছা, এটার নাম বলার প্রয়োজন নাই। আপনার পছন্দের আলেম কে? পছন্দের আলেম? জি, আমার পছন্দের আলেম যারা আলেম হিসাবে দায়িত্ব পালন করেন তারাই হলে আলেম। তবে আমি একটু দেলোয়ার হোসেন সাহেবকে ভালোবাসতাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আপনার
জীবনের শেষ বা অন্তিম একটা ইচ্ছা বলেন। আমার জীবনের এখন আর কোনো ইচ্ছা নেই। আমার মানে ইচ্ছা না থাকারই কথা। এখন বয়স প্রায় 70-এর মতো, আর এখন স্বাস্থ্য তেমন ভালো না। বাড়িতেই অনেক সময় ঘুমাই, আর আল্লাহ বিল্লাহ করি, এই তো, আর কিছু না। আর মৌতের সময়ের জন্য কলেমাটা নসিব হয়। আমার এই 3টা সন্তান আর 4টা মেয়ে 5টা মেয়ে আছে, ওইগুলি বিয়ে দেওয়া শেষ। মেয়েগুলি, ছেলেগুলির মধ্যে বড়টারে বিয়ে করাইছি, আর 2টা বাকি রয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের সাক্ষাৎকার শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।